ভারত সরকারের মিটিং এর যে অংশটুকু বের হয়েছে, আওয়ামী লীগের একটা বিশাল সংখ্যক ফ্যাসিবাদের দোসর যে সকল নেতাকর্মীরা ছিল তারা ওখানে আছে, তারা বিভিন্নভাবে পালিয়েছে এবং এর সাথে প্রশাসনের লোকজনও আছে। যে 6টা সংস্কার কমিটি করা হয়েছে, এই 6টা কমিটিতে যাদেরকে আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে তারা এখনো প্রজ্ঞাপন হয়নি এই কমিটিগুলোর ব্যাপারে, এবং অন্যান্য সদস্য নিয়োগ হয়নি। এরই মধ্যে আমরা গতকালকে পরশু দেখলাম যে সরকারের তরফ থেকে বলা হয়েছে এই সংস্কার কমিটি নিয়ে তার রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করবে। সংলাপের যে কোনো প্রস্তাবনা আয়োজনকে আমরা বরাবরই স্বাগত জানাই, কারণ রাজনৈতিক দল, নাগরিক সমাজ, ছাত্র জনতা যারাই এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছেন তারা সবাই এই বর্তমান সরকারের স্টেক হোল্ডার, তারা অংশীদার, এবং আমরা সবাই এই সরকার সফল হোক সেটার শুভাকাঙ্ক্ষী। অতএব এই ধরনের যে কোনো সংলাপকে আমরা স্বাগত জানাই। একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্রজ্ঞাপনটা কেন হইল না। আপনারা কি সংলাপ করেই প্রজ্ঞাপনটা জারি করতে আগেই পারতেন কিনা? যে কমিটির প্রধান করেছেন, কমিটির প্রধান হবার ক্ষেত্রে আপনারা আগেই মতামত নেওয়া দরকার ছিল কিনা? তাহলে সময় বাঁচত কিনা? কারণ আপনারা বলেছিলেন যে 1 তারিখ থেকে কমিটি কাজ শুরু করবে, তাহলে 1 তারিখ থেকে তো কমিটি কাজ শুরু করতে পারছে না, কারণ আরো কিছু প্রশাসনিক জটিলতা রয়ে গেল। তো আমি মনে করি যে সংলাপের মাধ্যমে যত তাড়াতাড়ি সম্ভব যে কাজগুলো তারা শুরু করতে চান সেটা শুরু করার দরকার অবিলম্বে, এটা আমরা আশা করছি। কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে বারবার নির্বাচনের জন্য রোডম্যাপ দেওয়া হচ্ছে, এবং এটা নিয়ে আমার মনে হয় যে অনেক ভুল ধারণা তৈরি হইতে পারে যে রাজনৈতিক দলগুলো কি অস্থির হয়ে গেছে কিনা, তারা নির্বাচনের জন্য বেশি প্রেসার দিচ্ছে কিনা। আমার কাছে আমি এটা এরকমটা মনে করি না। আমরা মনে করি যে সবাই কিন্তু একটা কথা বলছে যে তারা এই সরকারের শুভাকাঙ্ক্ষী। সকল দলের নেতাকর্মীরা বলছে তারা চায় যে এই সরকার সফল হোক। সকল দলের নেতাকর্মীরা বলছে যে যৌক্তিক সংস্কারগুলো করার উদ্যোগ নেওয়া হোক। যৌক্তিক সময় পর্যন্ত তারা সবাই সময় দিতে রাজি আছে। অতএব এই বাস্তবতায় আমরা দেখতে চাই যে কিভাবে সরকার এই কাজগুলো এগিয়ে নিচ্ছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে নির্বাচনের আলাপটা থাকা দরকার, কারণ দেশে নির্বাচন একটা দিতে হবে। বাট এটা কেউই বলছে না যে এটা 2 মাসে 3 মাসে দিয়ে তাড়াতাড়ি বিদায় হন, ব্যাপারটা তা না। আমার মনে হচ্ছে যে সংলাপের ধারাবাহিকতা যদি থাকে, প্রতি মাসে 1বার 2বার করে যদি রাজনৈতিক দলগুলোর সাথে অ্যাটলিস্ট বসা যায়, যেটা একদিনের ব্যাপার, একদিনে 5-7টা মিটিং করে ফেললে, কারণ বসার মতো রাজনৈতিক দল আসলে 4-5টাই আছে। তো এটা বসে ফেললে যেটা হবে, ভুল বোঝাবুঝি যদি থাকে, একজনকে আর একজনকে বোঝার ঘাটতি যদি থাকে, সেটা আলটিমেটলি এই ঘাটতিটা পূরণ হয়ে যাবে বলে আমি মনে করি। বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখলাম যে কলকাতার এবং দিল্লিতেও দেখলাম, এবং আজমির শরীফে দেখেছি বিভিন্ন জায়গাতে আওয়ামী লীগের নেতারা মিটিং করছে, মাজার জিয়ারত করছে, চা কফি খাচ্ছে, পার্কে একসাথে বসে গল্প করছে, চেয়ার টেবিল পেতে। আওয়ামী লীগের বড় বড় মন্ত্রীদের ছবি টবি দেখলাম, এবং এই ছবিগুলো যারা তুলেছেন, যে সকল বাংলাদেশিরা ওখানে ছিলেন, তারাও সাক্ষাৎকারে বলেছেন তারা দেখেছেন। তো ছবি এবং বক্তব্য দুটা মিলে আমরা ধারণা করতে পারি আগে থেকেই যেহেতু শত শত পারহাপস হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতে পালিয়েছে, এবং গত কয়েকদিন আগে দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মিটিং হয়েছে সেখানে আমরা দেখলাম যে আওয়ামী লীগকে পুনর্বাসন করবার যে আয়োজন তারা করছে, পরিকল্পনা করছে, তার একটা অংশ হিসাবে দেখলাম সেখানে আলোচনা হয়েছে যে দিল্লি, কলকাতা, ত্রিপুরার এবং আসামে এই কয়েকটা জায়গাতে আওয়ামী লীগ নেতাকর্মীদের ছড়াছড়ি আছে, এবং আওয়ামী লীগের পক্ষ থেকে সম্ভবত এরকম একটা বার্তা দেওয়া হচ্ছে যে দল আকারে আওয়ামী লীগ সেখানে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে কিনা। তো ভারত সরকার তাদের কূটনীতিক এবং যারা বোদ্ধা শ্রেণী আছেন তাদের সাথে পরামর্শ করে তারা বলছেন যে আপাতত আওয়ামী লীগের ব্যানারে উন্মুক্তভাবে কোনো কাজ না করে গোপনে কিভাবে নিজেদেরকে সংগঠিত রাখা যায়, করা যায়, সেটার জন্য তারা চাইছেন। তো আমরা ভারত সরকারের মিটিং এর যে অংশটুকু বের হয়েছে এবং বাকি যেটা গণমাধ্যমে এসছে, সবটা মিলায়ে এটা আমরা বলতেই পারি যে আওয়ামী লীগের একটা বিশাল সংখ্যক ফ্যাসিবাদের দোসর যে সকল নেতাকর্মীরা ছিল তারা ওখানে আছে, তারা বিভিন্নভাবে পালিয়েছে, এবং এর সাথে প্রশাসনের লোকজনও আছে যারা সাবেক পুলিশ, র্যাব কর্মকর্তা ছিলেন, খুন খারাপি, গণহত্যার সাথে জড়িত ছিলেন, তারা সবাই এখানে আছে। এর সাথে যে প্রশ্নটা বারবার চলে আসছে যে তাহলে এই লোকগুলো গেল কিভাবে, পালাইলো কিভাবে? কারণ ক্যান্টনমেন্টের সূত্রে আইএসপিআর সেনাপ্রধান বলেছেন 623-24 জন লোক ওনাদের হেফাজতে ছিলেন,
এবং তারা নিজ দায়িত্বে এসছেন, তারা কয়েকদিন পরে নিজ দায়িত্বে আবার চলে গেছেন, যদি তাদের নাম প্রকাশ করা হয়নি। তাহলে একটা বড় জায়গা আসছে যে অনেক মানুষকে ট্রাভেল ব্যান দেওয়া হয়েছিল, তারা দেশ ছাড়তে পারবেন না, তাদের উপরে ফৌজদারি মামলা হয়েছে। তাহলে এই মানুষগুলো দেশ ছাড়লো কিভাবে, এই প্রশ্নটা আসছে। এই প্রশ্নটার জন্য আমি মনে করি যে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন এবং ইমিগ্রেশন, বর্ডার সিকিউরিটি যারা দায়িত্বে আছেন, বিজিবি, সবকিছু মিলে একটা কমিটি করে দেওয়া দরকার। যে 5-7 জন মিলে একটা কমিটি করে দেখা দরকার যে সীমান্তের কোন কোন জায়গা দিয়ে কে কিভাবে পার হয়েছে, স্থানীয় প্রশাসন, সীমান্তবর্তী অঞ্চলের ওসি, টিএনও, স্থানীয় আওয়ামী লীগের নেতারা কোনোভাবে এই কাজে সাহায্য করেছে কিনা। এবং আমরা বিভিন্ন সূত্রে জেনেছি যেখানে যেখানে আওয়ামী লীগের ওসি ছিল বর্ডার এলাকাগুলোতে, তারা এবং লোকাল যে সীমান্ত রক্ষী ছিল তারা বড় অঙ্কের লেনদেনের বিনিময়ে তাদেরকে এখান থেকে পার করে দিয়েছে। অতএব এটা তদন্ত হওয়া দরকার, কারা কারা এটার জন্য দায়ী তাদেরকে বিচারের আওতায় আনা দরকার। কারণ তারা ফ্যাসিবাদের দোষর, যাদের বিরুদ্ধে মামলা আছে, তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। এমন মানুষগুলোকে দেশ ছেড়ে পালিয়ে যেতে সাহায্য করেছেন। অতএব এটা কোনোভাবে আমাদের জন্য কাম্য হতে পারে না। এবং এটা তদন্ত যদি এখন না হয়, দেশেও যারা ঘাপটি মেরে আছে, আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মী, প্রশাসনের যারা করাপ্ট, দুর্নীতিবাজ এবং গণহত্যার সাথে জড়িত কর্মকর্তারা বিভিন্ন পর্যায়ের, তারাও এই প্রসেস ফলো করে করে দেশ পালাবে। তারা ভারতে যাবে, ভারত থেকে এরপরে আমরা দেখতে পাচ্ছি কানেক্টিং ফ্লাইট করে অনওয়ার্ড জার্নি হিসেবে তারা সিঙ্গাপুরে যাচ্ছে, তারা দুবাই চলে যাচ্ছে, ইউরোপ আমেরিকায় চলে যাচ্ছে, ব্রাসেলসে চলে গেছে। তো এই প্রসেসটা বন্ধ হওয়া দরকার। এবং সেক্ষেত্রে সেনাবাহিনীর দপ্তরে যারা দায়িত্ব পালন করেছেন, যাদেরকে হেফাজতে নেওয়া হয়েছিল, এই টিমেরও কোনো দায় আছে কিনা, তারাও সাহায্য করেছেন কিনা, গোয়েন্দা সংস্থাগুলো সাহায্য করেছে কিনা, সবগুলো আমরা খতিয়ে দেখবার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাচ্ছি।